সালমান এফ রহমান, যার কাছে একসময় জিম্মি ছিল বাংলাদেশের আর্থিক খাত, তার ক্ষমতার দাপটে মুখ খুলতে পারত না ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলো। তারই সেই বেক্সিমকো গ্রুপের বিরুদ্ধে এবার এক কঠোর পদক্ষেপ নিল রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক। বেক্সিমকোর কাছে ব্যাংকটির মোট পাওনা ছিল প্রায় 482,66,00,000 টাকা। দীর্ঘদিন ধরে এই ঋণ পরিশোধ না করায় এর মধ্য থেকে অনাদায়ী 191 কোটি টাকা আদায়ে বেক্সিমকোর বন্ধক রাখা জমি প্রকাশ্যে নিলামে তুলেছে ব্যাংকটি। যদিও দেশের বিভিন্ন ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান মিলিয়ে বর্তমানে বেক্সিমকো গ্রুপের মোট খেলাপি ঋণের পাহাড় দাঁড়িয়েছে 30,000 কোটি টাকারও বেশি। ব্যাংক থেকে হাজার হাজার কোটি টাকা ঋণ নেওয়া এবং বছরের পর বছর তা ফেরত না দিয়ে খেলাপি করা আমাদের দেশের আর্থিক খাতের এটি ছিল এক পরিচিত চিত্র। কিন্তু রাজনৈতিক পট পরিবর্তনের সঙ্গে সঙ্গে ক্ষমতার সেই পুরনো দৃশ্যপটও বদলে যেতে শুরু করেছে। একসময় যাদের ক্ষমতার দাপটে ব্যাংকগুলোর হাত পা বাঁধা থাকত, আজ ব্যাংকিং খাতের শৃঙ্খলা ফেরাতে তাদেরই বন্ধকি সম্পত্তি নিলামের কাঠগড়ায় তোলা হচ্ছে। পাওনা টাকা আদায়ে রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক বেক্সিমকো টেক্সটাইলের কাছে আটকে থাকা টাকা উদ্ধারে এক কঠোর পথ বেছে নিয়েছে। ব্যাংকটি গাজীপুর এবং নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় ছড়িয়ে থাকা বেক্সিমকোর প্রায় 26 একর জমি এবং যাবতীয় স্থাবর অস্থাবর সম্পত্তি প্রকাশ্যে নিলামে বিক্রির জন্য আনুষ্ঠানিক বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বেক্সিমকো গ্রুপের নেপথ্যে রয়েছেন দেশের ব্যবসা জগতের আলোচিত ও বিতর্কিত ব্যক্তিত্ব সালমান এফ রহমান, যিনি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা ছিলেন। রাজনৈতিক প্রভাব ও ক্ষমতার বলয় কাজে লাগিয়ে বছরের পর বছর ব্যাংক খাত থেকে নিয়ম বহির্ভূত সুযোগ সুবিধা নেওয়ার অভিযোগ রয়েছে তাঁর বিরুদ্ধে। তবে সরকার পতনের পর বর্তমানে তিনি গ্রেপ্তার হয়ে কারাবন্দী রয়েছেন। ব্যাংক যখন তাদের আসল টাকা উদ্ধারে আইনি প্রক্রিয়ায় এগুচ্ছে, তখন সালমান এফ রহমানের ধানমন্ডির 17 নম্বর সড়কের স্থায়ী ঠিকানাতেই এ সংক্রান্ত চিঠি ও নোটিশ পাঠানো হয়েছে। চলুন এবার জেনে নেওয়া যাক রূপালী ব্যাংকের সেই নিলামের তালিকায় ঠিক কি কি সম্পত্তি রয়েছে। ব্যাংকটির প্রকাশিত হিসাব অনুযায়ী নারায়ণগঞ্জের তারাবো ও যাত্রামুড়া মৌজায় রয়েছে 17 একরের বেশি জমি। অন্যদিকে গাজীপুরের জয়দেবপুর, কালিয়াকৈর ও কাপাসিয়ার মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকার খতিয়ানে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রায় 8.5 একর জমি রয়েছে। সব মিলিয়ে মোট 25.96 একর সম্পত্তি নিলামে তোলা হয়েছে। আগ্রহীদের আগামী 14 সেপ্টেম্বর দুপুর 2টার মধ্যে নির্দিষ্ট কার্যালয়ে দরপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। ব্যাংকের এই কঠোর পদক্ষেপের বিপরীতে বেক্সিমকো কর্তৃপক্ষের কণ্ঠে শোনা যাচ্ছে একেবারেই ভিন্ন সুর। প্রতিষ্ঠানটির কোম্পানি সেক্রেটারি দাবি করেছেন তারা নাকি ব্যাংকের এই নিলাম প্রক্রিয়ার বিষয়ে আগে থেকে কিছুই জানতেন না। তার মতে 2024 সালের অক্টোবর পর্যন্ত তারা আনুষ্ঠানিকভাবে কোনো ঋণ খেলাপি ছিলেন না। রাজনৈতিক পরিবর্তনের পর অন্তর্বর্তী সরকারের আমলে তাদের কারখানা ও ব্যবসা বন্ধ হয়ে যাওয়ার কারণেই নাকি তারা সময় মতো ব্যাংকের টাকা শোধ করতে পারছেন না। কারখানা বন্ধ থাকায় হাজার হাজার শ্রমিক কাজ হারিয়ে বেকার হয়ে পড়েছেন এবং প্রতিষ্ঠানে দামি যন্ত্রপাতি ও লোহালক্কর নষ্ট হচ্ছে, এমন বিভিন্ন অজুহাত ও যুক্তি দেখিয়ে তারা দায় এড়ানোর চেষ্টা করছেন। তবে অর্থনীতিবিদ ও বিশ্লেষকদের মতে প্রকাশ্য নিলাম ডেকে ব্যাংক আদতে কতটুকু নগদ টাকা উদ্ধার করতে পারবে তা নিয়ে যথেষ্ট সংশয় রয়েছে। ইতিহাস তুলে ধরে তারা জানান, এর আগেও 2016 সালে সোনালী ব্যাংক সালমান এফ রহমানের ধানমন্ডির বিলাসবহুল বাড়ি নিলামে তুলেছিল, কিন্তু আইনি জটিলতা ও ক্ষমতার ভয়ে শেষ পর্যন্ত কোনো সাধারণ ক্রেতাই সেই সম্পত্তি কিনতে এগিয়ে আসেননি। এমনকি সম্প্রতি বিদেশি বিনিয়োগকারীদের কাছে কারখানা বিক্রির একটা উদ্যোগ নেওয়া হলেও তা নানা আইনি প্যাঁচে আটকে যায়। সাধারণত আইনি বিতর্ক বা মামলা চলায় বিশাল অঙ্কের এসব বিতর্কিত সম্পত্তি কিনতে সাধারণ ক্রেতারা ভয় পান। ফলে ব্যাংকের জন্য এটি একটি আনুষ্ঠানিক আইনি প্রক্রিয়ার রূপ নিলেও বাস্তবে বাজার থেকে নগদ টাকা তুলে আনা রূপালী ব্যাংকের জন্য এক বিরাট চ্যালেঞ্জ। আইনের এই টানাপোড়েন এবং নিলাম প্রক্রিয়ার শেষ কোথায় গিয়ে ঠেকে? রূপালী ব্যাংক কি সত্যিই তাদের 191 কোটি টাকা উদ্ধার করতে পারবে, নাকি আগের মতো ইতিহাস আবারও একই পথে হাঁটবে? তা দেখার জন্য আগামী 14 সেপ্টেম্বর দরপত্র খোলার দিন পর্যন্ত অপেক্ষা করতেই হচ্ছে।